বন্ধুরা, আমি রশিদ, বয়স ৫৫, গায়ের রং শ্যামলা, রেগুলার ক্লিন সেভ করি, চুলে কল্প দেয়। সারা জীবন ক্ষেত খামারে কাজ করেছি দেখে এখনও শরীর মজবুত আছে, যদিও বছর ৩ ধরে ঢাকায় কনফেকশনারি দোকান চালাচ্ছি। আমি সাধারণত লুঙ্গি ও ফতোয়া পরি, মাঝে মধ্যে কোথাও গেলে শার্ট প্যান্ট পরতে হয়। আমার ২ ছেলে ১ মেয়ে। বড় ছেলে মতিন, তার ২টো মেয়ে কাঠের ফার্নিচারের দোকান চালায়। তারপর মেয়ে রেবা, প্রচণ্ড জিদ্দি, রাগ মনে হয় সব সময় নাকের উপরেই থাকে। এখন সে বিবাহিত, শ্বশুর বাড়ি থাকে। আমি বাড়ি গেলে খবর পাওয়া মাত্র ছুটে আসে, মেয়েটা আমার খুব আদুরে। জামাই বাবাজি ২ বছর হলো সৌদি গেছে, ভালো বেতন পাই। ছোট ছেলে মিলন কলেজে পড়ত। গত বছর একা একা পাশের গ্রামের মাতবরের মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে। এখন সে একটা এনজিওতে মাঠ কর্মী হিসেবে কাজ করছে। যা হোক, আমি বুঝারা একা নিঃসঙ্গ মানুষ, একটা কনফেকশনারি দোকান চালায়। আমার দোকান ১৭ বছরের এক পোলা থাকে, নাম জীবন, আমি তাকে আমার দোকানে কাজ দিয়েছি। রাতে থাকে আমাদের মার্কেটের সিকিউরিটির সাথে। আমি আমার সাথে জীবনকে রাখতে পারি, কিন্তু ২ রুমের ফ্ল্যাটে এক রুমে ৩ জন গাদাগাদি করে থাকে। আর এক রুমে আমি নিশ্চিন্তে জামাইয়ের বিদেশ থেকে পাঠানো অ্যান্ড্রয়েড মোবাইলে মুভি দেখে শান্তিতে ঘুমাতে পারি। আমার ৫৫ বছরের শরীরে এখনও এত শক্তি মনে হয় আবার বিয়ে করে নেয়। সারাদিন কাস্টমারের সাথে চিল্লাচিল্লিতে রাতে একটু শান্তির ঘুম না হলে আমার চলে না। এজন্য আর ঝামেলা বাড়াইনি। সকালে দোকানে এসে ১ কাপ চা ও একটা বন রুটি দিয়ে নাস্তা করি। দুপুরে বাসায় গিয়ে গোসল করে বুয়ার রান্না করা খাবার খাই। আমার রুম পরিষ্কার ও কাপড় চোপড় বুয়াই ধুয়ে দেই, এজন্য আলাদা পয়সা দিই। আমার পাশের ৩ জন নিজেরাই নিজেদের কাজগুলো করে। হঠাৎ মেয়ে ফোন দিয়ে বলল, বাবা তুমি এসে আমাকে নিয়ে যাও, আমি আর এখানে থাকতে পারছি না। আমি বললাম, কেন? কি হয়েছে রে মা? প্রতিদিন শাশুড়ি আমাকে গালাগালি করে, আজ আবার ছোট ননদ ও যা ইচ্ছে তাই বলে রাগারাগি করছে। আমি বললাম, এমনি এমনি রাগারাগি শুরু করে দেই? নাকি তুই কোনো ভুল করিস? মেয়ে বল, আমি আবার কি করব? হুদা কথায় ঝগড়া বাধায়, তরকারিতে লবণ হয় নাই, মাছে ঝাল বেশি হয়েছে, শুধু শুধু ঝগড়া করার বাহানা খুঁজে। আমি বললাম, তো জামাই বাবাজিকে কল দিয়ে জানা, সে তার মা বোনকে বুঝিয়ে শুনিয়ে বলে দিবে। মেয়ে বল, তাকে আর কত বলবো বলো, সে গেছে কাজ করতে, কাজ করবে না কি এসব টেনশন করবে? কল দিলেই বলে মানিয়ে চলো, একটু কষ্ট করে থাকো। আজকে বলল তাহলে বাপের বাড়ি গিয়ে থাকো। আমি বললাম, আচ্ছা তুই রাখ, আমি আগে জামাইয়ের সাথে কথা বলে নিই, পরে তোকে কল দিচ্ছি। আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম, এমনি এমনি তো আর কেউ রাগারাগি করে না, আর আমার মেয়ের যে রাগ, কে জানে কি করেছে। যা হোক, জামাই বাবাজিকে মিস কল দিলাম, সে মিনিট ১০ পর কল ব্যাক করল। জামাইয়ের সাথে কথা বলে যা বুঝলাম তাতে আমার মেয়েরই দোষ বেশি, তার অত্যাধিক রাগের কারণে ঝগড়া লাগে বেশি। অনেকক্ষণ নিশ্চুপ বসে থেকে মতিনকে কল দিলাম, তাকে বললাম, এখনই বের হয়ে যাও, গিয়ে রেবা আর তার মেয়েকে নিয়ে আসো বাড়িতে। আজ ১ মাস হলো রেবা আমাদের বাড়ি এসেছে, তাতেই কয়েকদিন বড় বউ ছোট বউয়ের সাথে ঝগড়া হয়ে গেছে। মাস ২ শেষে এমন অবস্থা দাঁড়াল যে বাধ্য হয়ে নিজেই গ্রামের বাড়ি চললাম। আমার ঘরে ঢুকলাম, এ ঘরে কিছুদিন থেকে রেবা থাকে, তারপরও এ ঘরে আমার আর বউয়ের অনেক স্মৃতি ছড়িয়ে আছে। কিছুক্ষণ স্মৃতিচারণ করে মনকে শক্ত করে রেবাকে ডাক দিলাম। রেবা এসে নাতনিকে আমার কোলে দিয়ে সামনে দাঁড়াল। আর বলল, আমি আর এখানে থাকব না, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। আমি বললাম, আমার ওখানে গিয়ে কিভাবে থাকবি? আমি তো কয়েকজন মানুষ নিয়ে একসাথে থাকি। রেবা বলল, আমি অত শত বুঝি না, আমি তোমার সাথেই যাব। ফোনটা বের করে আমার সাবলেটদের একজনকে কল দিলাম। তাকে আমার সমস্যা বুঝিয়ে বললাম, আজ ৭ দিন হলো গ্রামে এসেছি, রেবা আমার সাথে ছাড়া কাউরির সাথে কথা বলে না। রেবাকে ডেকে বললাম, পরশু দিন আমরা রওনা দিচ্ছি। রেবা তা শুনে খুব খুশি হয়ে তার বরকে কল দিয়ে কথা বলতে বলতে বাড়ির পিছন দিকে চলে গেল। ২ দিন পরে সকাল সকাল রওনা দিলাম, দুপুর ২টার দিকে বাসায় এসে পৌঁছলাম। ৪ তলায় আমার ভাড়া করা ফ্ল্যাট। তালা খুলে রেবাদের রুমে ঢুকিয়ে আবার নিচে গিয়ে কাচ্চি বিরিয়ানির ২টো প্যাকেট নিয়ে এসে খেলাম। রেবা ঘরদোর পরিষ্কার করতে লাগল। ২ ঘন্টা ঘুমিয়ে উঠে দেখি পুরো ফ্ল্যাট চকচক করছে। রাতের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আমি আমার রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। মোবাইলটা হতে নিতেই মুভি দেখার কথা মনে হলো। গ্রামের বাড়িতে বৈঠকখানায় শোয়ার জন্য এতদিন কোনো কিছুই করতে পারিনি। মোবাইলে মুভি চালু করে দেখতে দেখতে বাবা মেয়ের কাহিনীগুলো চোখের সামনে ভেসে উঠল। আরও অবাক করার বিষয়, আমার চোখের সামনে রেবার ছবি ভেসে উঠল। এসব আমি কি ভাবছি?
এসব ভাবতে ভাবতে অজানা এক সুখের আশায় আমার মুখ থেকে শব্দ বের হচ্ছে। পাশের রুমে মেয়ে আছে তা ভুলে গিয়ে 10 মিনিট পর ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়লাম। একটু পর আস্তে করে দরজা খুলে বের হলাম। রেবার রুমের দিকে তাকাতে দরজা খোলা আছে, সেখান দিয়ে রুমের ডিম লাইটের সবুজ আলোর রেখা বের হচ্ছে। রেবার রুমের দরজাটা খুলে খাটের পাশে গিয়ে দাঁড়ালাম, নিশ্চিন্তে মেয়েকে জড়িয়ে ঘুমিয়ে গেছে। রুমে এসে দরজা ভিড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম, ছিটকানি দিলাম না। সকালে আমার অনেক আগে রেবা ঘুম থেকে উঠে গোসল করেছে। এই ফ্ল্যাটে বারান্দা একটাই, সেটা আমার রুমের পিছনে। রেবাকে যেতে হলে আমার রুমের ভিতর দিয়েই যেতে হবে। আমি এক মনে এসব ভাবছি, এমন সময় রেবা আমার রুমে এলো। বাবা উঠো, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি বাজার আনো, রান্না করতে হবে না? দেরি হয়ে গেল, আরেকটু আগে ডাকতে পারলি না? এই বলে চটপট ব্রাশ করে বাজারে ছুটলাম। হাফ কিলো দূরেই বাজার, সবজি বাজার। 40 মিনিটেই বাজার করে এনে রেবার হাতে দিলাম। রেবাও ঝটপট ডাল ভাত বানিয়ে দিল, আমি খেয়ে নিয়ে দোকানে চললাম। এভাবেই আমাদের দিন কাটতে লাগল। কই, রেবা তো আর খিটমিট করে না, আর করবেই বা কার সাথে? দুপুরে আর রাতে নাতনিকে নিয়েই আমার সময় কাটে। মাস 3 পর রেবা বলল, বাবা একটা টিভি আনো না, একা একা সময় কাটে না দেখতাম। ঠিক আছে, কালই নিয়ে আসব। পরের দিন টিভি কিনে আনলাম। নিচের দোকানদারের কাছ থেকে নাম্বার নিয়ে ডিস লাইনের লোককে কল দিলাম। তারা দুজন এসে ডিস লাইন লাগিয়ে দিয়ে গেল। টিভিটা রেবার রুমেই ফিট করলাম। জামাই বাবাজি অনেক খুশি, রেবাকে আমি ঢাকা নিয়ে এসে রেখেছি সেজন্য। আমি তার কথা শুনে শুধু হাসি। জামাই খরচের জন্য টাকা পাঠাতে চাইলে আমি না করে দিয়েছি, বলেছি আমার মেয়ে আমার নাতি আমার কাছে থাকবে, তার জন্য আমি তোমার কাছে খরচ নিতে যাব কেন? জামাই বলে, না মানে আব্বু, রেবারও তো কিছু খরচ আছে, তারও তো কিছু কেনাকাটা করা দরকার। তার কি লাগবে? ওর যা লাগে আমি তো এনে দিচ্ছি, আরও কিছু যদি লাগে এনে দিব। তুমি চিন্তা করো না, ভালো থাকো। 8টার দিকে দোকান বন্ধ করে বাসায় আসলাম। রেবা দরজা খুলে দিল, মনে হয় শুয়েছিল, চুলগুলো খোলা, কেমন জানি এলোমেলো। আমি ঢুকতেই সে দরজা লাগিয়ে দিয়ে খোলা চুলে ঝুঁটি বাঁধল। তার কাজে কোনো ভুল নেই, কিন্তু যা দেখলাম তাতে আমার কান গরম হয়ে গেল। এক ছুটে বাথরুমে ঢুকে মুখে পানি দিলাম। 15 মিনিট পর রেবার ঘরে এসে লাইট অন করলাম। রেবা জানালার দিকে মুখ করে মেয়েকে নিয়ে শুয়েছিল, ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে বল, কি বাবা? কিছু বলবে? হ্যাঁ না মানে, তোর মেয়ে ঘুমিয়ে গেছে? হ্যাঁ বাবা। তোমার চোখগুলো লাল হয়ে গেছে কেন বাবা? আমি রেবার পাশে বসে পড়লাম। রেবা একটু সরিয়ে আমাকে বসার জায়গা করে দিল। না রে মা, এমনিতেই লাল হয়েছে, মনে হয় কিছু চোখে গেছে। চা বানিয়ে আনি বাবা? তুই যদি খাস তাহলে তোর সাথে খেতে পারি। আচ্ছা তুমি একটু বসো, আমি বানিয়ে আনছি। রেবা রান্নাঘরে চলে যেতে রেবা যেখানটাতে শুয়েছিল সেখানে শুয়ে পড়লাম। চা খেতে খেতে বললাম, তোর কি কি লাগবে একটু বলতো, কাল সময় করে এনে দিব, নাকি তুই সাথে যাবি? আমিই যেতাম বাবা, কিন্তু। কিন্তু কি বল? না মানে থাক বাবা, কয়েকদিন পরে যাব একসাথে। আরে বলো না, আমার কাছে শরম কিসের, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুই কিনা শরমে মুখ লাল করছিস। বলো না, কাল গেলে সমস্যা কি? বাবা আমি কি এখন তোমার সেই ছেত্রে বা আছি? আমি বলতে পারবো না বলে চায়ের কাপ রেখে মুখ লুকালো। আমিও চায়ের কাপ রেখে রেবার কাঁধে হাত রেখে বললাম, দেখ শহরের মেয়েরা এত শরম পায় না, তুই তো আর এখন গ্রামের মেয়ে নোস, শহরে বিয়ে হয়েছে, আমার সাথে শহরে এসে থাকছিস, তারপরও এত শরম। রেবা আমার কথায় কিছুটা ভরসা পেয়ে মুখ থেকে হাত সরিয়ে মাথা নিচু করেই বলল, আমার শরীর খারাপ হয়েছে বাবা, তাই বললাম কয়েক দিন পরে যায়। মেয়ে আমার হেসে চায়ের কাপ নিয়ে রান্নাঘরের দিকে হাঁটতে লাগল। এই প্রথম আমি আমার মেয়ের দিকে তাকালাম। মেয়ে আমার 5 ফিট 2 ইঞ্চি লম্বা, দেখতে অপূর্ব সুন্দরী। আজকে আমি বুঝলাম কেন খিটমিট করে মেয়ে আমার। রেবা কাপ রেখে ঘরের দিকে আসছে, আমার চোখে যেন আটকে গেছে, এত সুন্দর মেয়েটা। শিক্ষিত মেয়ে আমার, অনেক চালাক, আমার মনে হয় সে বুঝে ফেলছে। রেবা পাশে বসে, কি হয়েছে বাবা, আজ তোমাকে এমন লাগছে কেন? কিছু না রে মা, তুই শুয়ে পড়ো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই। না না বাবা। চুপ করে শুয়ে পড়তো। আমি মেয়ের কপালে হাত বুলিয়ে দিতে লাগলাম। মেয়ে বল, কই আমি তোমার সেবা করব, তা না তুমি আমাকে নিয়ে পড়েছ। কতদিন মা নেই, তুমি একা একা জীবন পার করছ, আসলে আমাদের তোমার জন্য কিছু করার দরকার ছিল, তুমিই করতে দিলে না। বুঝলাম মেয়ে আমাকে নতুন করে বিয়ে করার কথা বলছে, ওর মা মারা যাওয়ার পর এ কথাটা রেবাই প্রথম তুলেছিল গ্রামের বাড়িতে।
না রে মা, এ বয়সে মানুষে নানান কথা বলবে। তা ঠিক বাবা, তারপরও তোমার সেবা যত্নের জন্য কাউকে প্রয়োজন আছিল। কেন, এখন তো তুই আছিস, তুই করবি না আমার সেবা? আমি যতটা পারি করব, তারপরও বাবা। মেয়ে আমার কি বলতে চাইছে তা আমি ভালোই বুঝছি। একটু পর উঠে দাঁড়ালাম। ঘুমিয়ে যা তাহলে, আমিও যাই। মেয়ে আস্তে করে, আচ্ছা। আমার কিন্তু আজ তোকে ছেড়ে যেতে মন চাইছে না কেন জানি। মেয়ে আমার কথা শুনে মুচকি হেসে দিল। রুমে এসে খাটে বসতেই হাজার রকম চিন্তা মাথায় ভর করল। কিছুক্ষণের মধ্যে শান্তিতে ঘুমিয়ে গেলাম। আজ আমারই আগে ঘুম ভাঙল। ব্রাশ করতে করতে রেবার ঘরে ঢুকলাম। মেয়ে আমার ঘুমিয়ে আছে, নাতনিও ঘুমিয়ে আছে। রেবার মোবাইলটা বিছানায় নিয়ে ঘুমিয়েছে, আর একটুর জন্য বিছানা থেকে পড়েনি দেখে সরিয়ে রাখার জন্য হাতে নিলাম। কি মনে করে জানি দেখতে ইচ্ছে হলো কি আছে মোবাইলের ভিতরে। কিন্তু দেখি পিন লক করা। লকটা যদি জানা থাকতো তাহলে দেখতে পারতাম কি আছে ভিতরে। মোবাইলটা টেবিলে রেখে তার কপালে হাত বুলিয়ে ডাক দিলাম, ওঠ মা। উঠে পড়েছ বাবা? দেরি হয়ে গেল নাকি? না না, দেরি হয়নি, তুই আসতে ধীরে উঠ। আমার ওই হঠাৎ ঘুমটা ভেঙে গেল। আর বলো না বাবা, রাতে হাত ঘুম ভেঙে গেল। কিছুতেই আর ঘুম আসছিল না, মনে হয় ভোররাতের দিকে ঘুমিয়েছি। কেন রে মা, কি হয়েছিল? স্বপ্ন টপ্ন দেখেছিলি নাকি? না বাবা, এমনিতেই, এই বলে রেবা বাথরুমে চলে গেল। ততক্ষণে রেবা নাস্তা রেডি করছে, নাতনিও ঘুম থেকে উঠে গেছে। আমার ঘরে এসে মোবাইলটার লকটা আনলক করে দিলাম। মোবাইলটা বিছানায় রেখে বেরিয়ে আমি নাস্তার টেবিলে বসে, নাস্তা খাবি না? খাই বাব, তুমি খেয়ে নাও। চলে আই, একসাথে খাই। 2 মিনিট পর রেবা এলো। কয়েকদিন থেকেই দেখছি মাঝে মাঝে তোমার জানি কি হয়ে যায়, কোথায় হারিয়ে যাও তুমি। কি এমন চিন্তা করো বাবা? না রে, কিছু না, এমনিতেই। তুই আসার পর থেকে এ ঘর যেন আমার কাছে স্বর্গের মতো মনে হচ্ছে। কি সুন্দর খাচ্ছি, ঘুমাচ্ছি, মন চাইলে তোর সাথে দুঃখ সুখের কথা বলছি। কত যে ভালো লাগছে, তোকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না রে মা। বারবার শুধু তোর মার কথা মনে হচ্ছে। মানেই তো কি হয়েছে? আমি তো আছি বাবা, তুমি নিজেকে একাকী ভেবো না। রেবার কথা শুনে আমি খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে ধরলাম। রেবা আমার হঠাৎ এরকম ব্যবহারে নিজেকে সামলে নিল। রেবা বলল, আর খাবে না বাবা? না, আর খাবো না, তুই খেয়ে নে, আমি দোকানে গেলাম। দোকানেও মন বসাতে পারছি না দেখে মিলনকে বললাম, তুই তাহলে থাক, আমি বাসায় চলে গেলাম, শরীরটা ভালো ঠেকছে না। কি হয়েছে কাকু? জ্বর জ্বর লাগছে। ঠিক আছে কাকু, তুমি যাও। কাউকে বাকি দিবি না কিন্তু। ঠিক আছে কাকু। কসমেটিক্স এর দোকানে গিয়ে মেয়ের জন্য অনেক কিছু কিনলাম। রেবা দরজা খুলে অবাক হয়ে, বাবা আজ এত তাড়াতাড়ি চলে এলে? ভালো লাগছিল না রে মা, তাই চলে এলাম। না রে, শরীরটা কেমন জানি করছে, পিঠটাও ব্যথা করছে। চলে এসে ভালো করেছ, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। রেবা আজ নিজেকে ভাগ্যবতী মনে করল, কেননা এতদিন হলো সে বাবার বাসায় আছে, কখনো বাবার সেবা করার সুযোগ পায়নি। আজকে বাবা একটু অসুস্থ বোধ করছে, তাই রেবা বাবার সেবা করতে উঠে পড়ে লাগল। ভাবলাম আজ যেভাবেই হোক রেবার কাছে আমার ইচ্ছার কথা প্রকাশ করতেই হবে। বুঝতে তো কয়েকবার পেরেছে, শুধু এখন একবার চেষ্টার প্রকাশ ঘটাতে পারলে আমার জন্য রাস্তা অনেকটা সহজ হয়ে যাবে। মোবাইলটার কথা মনে হতে এদিক ওদিক তাকাতে টেবিলের উপরে পেলাম। হাতে নিয়ে দেখি ফোনের লিস্টটা সামনে নেই, হিস্ট্রিতে গিয়ে দেখি কিছুই নেই। চার্জের দিকে তাকাতেই বুঝলাম সারারাত চার্জে লাগিয়েও ব্যাটারি ফুল করে রেখে গেছিলাম। যদি এমনি কমার হতো তাহলে 2-4% কমতো, কিন্তু এখানে দেখছি আছে 30%, তার মানে ঘন্টা 3 মোবাইলটা দেখেছে। মোবাইল রেখে যাওয়ার ব্যাপার তাহলে ভালোই ফল দিল। সব কাজ শেষ করে বাটিতে রসুন তৈল গরম করে ঘণ্টা খানিক পরে এলো রেবা। বাবা বলো, কোথায় কোথায় ব্যথা? রেবা ফ্লোরে দাঁড়িয়ে খুব যত্ন নিয়ে কুসুম গরম তেল মালিশ দিতে লাগল। হঠাৎ করে রেবা অদ্ভুত আচরণ করতে লাগল। আজ নিজেকে বড় সৌভাগ্যবান মনে হতে লাগল। মেয়েকে বললাম, তোর মা মারা যাওয়ার পর এই যত্নগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমি খুব একা হয়ে গেছি। মেয়ে আমার কথা শুনে থমকে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আর নিজেকে একা মনে করো না বাবা, আমি তো আছি। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা আচ্ছা, আর কখনো বলবো না আমি একা, আমার মেয়ে আছে না? এই বলে আমিও তাকে সাহস দিলাম। এমন সময় নাতনি ও ঘর থেকে কেঁদে উঠল। নাতনির কান্নার শব্দে রেবা আমার দিকে তাকাল। এরপর নাতনিকে দেখতে রুমে চলে গেল। একটু আগেই না রেবা নাতনিকে ঘুম পাড়িয়ে দিল। এত তাড়াতাড়ি উঠে গেল যে?
নাকি আমরা অনেক সময় পার করেছি? কয়টা বাজে এখন? দেওয়াল ঘড়িটার দিকে তাকাতে 2টা বেজে গেছে, প্রায় 3 ঘন্টা ধরে আমরা গল্প করছিলাম। না না, তাড়াতাড়ি দোকানে যাওয়া দরকার, ছেলেটা দোকানে একাই আছে। রান্নাঘরে ঢুকে একটা প্লেটে ভাত বেড়ে তরকারি উঠাচ্ছি, তাতেই রেবা নাতনিকে কোলে নিয়ে এলো, আমাকে ডাক পারতে। বাবা, তোমার নাতনিকে নিয়ে টেবিলে যাও, আমি বেড়ে নিয়ে আসছি। আমি আর কোনো কথা না বলে নাতনিকে কোলে নিয়ে চুপচাপ টেবিলে এসে বসলাম। রেবা ভাত তরকারি এনে দিয়ে মুখোমুখি বসল, আমি ওর দিকে না তাকিয়ে কয়েকটা সাদা ভাত নাতনির মুখে দিয়ে নিজে খুব দ্রুত খেতে লাগলাম। ও কি বাবা, আসতে খাও, এমন করে খাচ্ছ কেন? দেরি হয়ে গেছে রে মা, দোকানে ছেলেটা একা আছে। রেবা মাথা নিচু করে বলল, এখন থেকে আমাকে মা বলে ডাকবে না, নাম ধরে ডাকবে। আমি মাথা তুলে ওর মুখের দিকে তাকালাম, ও তো মাথা নিচু করে আছে। কেন? আমি তো এখন শুধু তোমার মেয়ে নই, বন্ধু হয়ে গেছি, তাই। আমি তা মনে করি না, যত কিছুই হোক না কেন, আমি আমার আদরের মেয়েকে হারাতে পারবো না, আমি তাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি। বলেছি মেয়ের সাথে সাথে একজন ভালো বন্ধু পেয়ে গেছ। তারপরও আমি বলবো, আমি আগে যেমন আমার মেয়েকে ডাকতাম, এখনো তেমনি ভবিষ্যৎ ও অমনি ডাকব। আর আমি চাই আমার মেয়েও শত কিছুর মাঝেও আমাকে বাবা বলে ডাকবে। আমাকে যদি আমার মেয়ে বাবা ছাড়া অন্য কিছু বলে ডাকতে পারে, সেদিন থেকে আমিও তাকে নতুন কিছু বলে ডাকব। এতক্ষণ মন দিয়ে আমার কথা শুনছিল। নতুন ডাকটা যেমন শুনতে আমার খুব ইচ্ছে করছে, তোমারও কি ইচ্ছে করছে সেরকম ডাক শুনতে? হ্যাঁ, খুব। প্রথমবার তোমার সামনে বলতে পারবো না। আর তুমিও তো তাড়াহুড়ায় আছো, যাও গিয়ে মোবাইলের দিকে লক্ষ্য রেখো, নতুন ডাকটা তাতে পৌঁছে যাবে। রেবার কথা শুনে আমার মনে অনেক কথা মনে হতে লাগলো, নিজের কাছে মনে হচ্ছে আমি নতুন করে সব পেয়ে গেছি। উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে এসে রেবার সামনে দাঁড়িয়ে বললাম, আমিও সেই অপেক্ষায় রইলাম। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমে ঢুকে তারপর সরাসরি বেরিয়ে গেলাম। দোকানে এসে মিলনকে খেতে পাঠালাম, বললাম আজ আর তোকে আসতে হবে না, আজ তোর ছুটি। মোবাইলটা সামনে রেখে চেয়ে আছি। না, 2 ঘন্টা হয়ে গেল, তার তো কল আসলো না, কি ব্যাপার? আজ দেখি কাস্টমারের ও ভিড় বেশি, ঠিকমতো চিন্তা করব, তারও সুযোগ পাচ্ছি না। টিট করে মেসেজ ঢুকল, এই মোবাইল কোম্পানিগুলোরও খেয়ে দেয়ে কাজ নেই, খালি খালি মেসেজ পাঠাই। মেসেজটা খুলতেই চমকে উঠলাম। এ তো আমার মেয়ের মেসেজ। এরপর বলল, তাড়াতাড়ি বাসায় চলে আসো, বাসার নিচে এসে আমাকে কল দিবে, দরজা খুলে রাখব, আমার সাথে দেখা না করে সরাসরি নিজের রুমে গিয়ে বসবে। আমি বললাম, কেন রে মা? মেয়ে বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। পরের দিন রেবাকে জোর করে মার্কেটে নিয়ে গেলাম, দোকানের ছেলে মেয়েগুলো আমাদের বলছে, এটা নেন স্যার, ম্যামকে অনেক মানাবে, এটা নেন ভাই, ভাবিকে অনেক সুন্দর দেখাবে। তাদের কথা শুনে রেবা মুচকি মুচকি হাসে, আমি আর কি করব, নাতনিকে কোলে নিয়ে বসে থাকি। রেবা একটা জামদানি শাড়ি নিল, আমাকেও সুতির একটা ফতুয়া কিনিয়ে দিল। শেষে নাতনির জন্য কয়েক সেট জামা প্যান্ট কিনে বাসায় ফিরলাম। আমিও দোকানের কিছু মাল পাইকারি বাজার থেকে আনলাম। পরের দিন সকালে রেবা আমার দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে, কি ব্যাপার? না না, কিছু না। আমার তো মনে হচ্ছে অবশ্যই কিছু। যাও যাও, দোকানে যাও, তাড়াতাড়ি এসো। আমিও বললাম, আমি যাব আর আসব, তুই ততক্ষণে রান্না শেষ করে ফেল। দোকানে গিয়ে মিলনকে বললাম, আজকে আমি আর আসব না রে, তুই দুপুরে হোটেল থেকে আনিয়ে কিছু খেয়ে নিস। সন্ধ্যার দিকে দোকান বন্ধ করে চাবি নিয়ে বাসায় আসিস। কি হয়েছে কাকা? শরীরটা ভালো যাচ্ছে না রে। ঠিক আছে কাকা, তুমি গিয়ে রেস্ট নাও, আমি সামলে নিব। মনে খুশির বন্যা নিয়ে ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে বাসায় আসলাম। রেবা দরজা খুলতেই আমার কেমন জানি অস্বস্তি লাগল। চা বানিয়ে দিই বাবা? হা দে। আমি রেবার ঘরে গিয়ে নাতনির সাথে গল্প করতে লাগলাম। রেবা চা বানিয়ে এনে আমায় দিল, তুই খাবি না? কিছুক্ষণ আগে আমি খেয়েছি বাবা, তুমি খাও। রেবা নাতনিকে নতুন কিনে আনা দোলনায় শুইয়ে দিয়ে দোল দিয়ে ঘুম পাড়াতে লাগল, আমি চা খেয়ে নিজের রুমে এসে বসলাম। অনেকক্ষণ হয়ে গেল, কি ব্যাপার? এত সময় হয়ে গেল, রেবা তো আসলো না। তার ঘরের সামনে গেলাম, রেবা চুপ করে খাটে বসে আছে। তার কাছে গেলাম, রেবা তাও মুখ তুলছে না। রেবা আজ নতুন করে সেজেছে, দেখেই অপূর্ব লাগল। আমরা নতুন করে সব কিছু শুরু করলাম। প্রত্যেক সন্তানের প্রতি যেমন বাবার দায়িত্ব থাকে, তেমনি প্রত্যেক বাবার প্রতি সন্তানের খেয়াল রাখা উচিত। তাহলেই আমরা সবাই ভালো থাকতে পারব। আমার নাম পূজা। আমার স্বামী সৌদি আরবে ড্রাইভারের কাজ করেন, যার জন্য আমি তার অনুপস্থিতি খুব অনুভব করি।
প্রতিদিন রাতে অনেক সময় আমি রোমান্টিক গল্প বা সিনেমা দেখি, যা আমার মধ্যে এক ধরনের আবেগ ও অনুভূতি জাগিয়ে তোলে। আমি সালমান খানের অনেক বড় ভক্ত ছিলাম। কিন্তু সেই অনুভূতিগুলো কিভাবে পূরণ করব তা বুঝে উঠতে পারি না। একদিন আমার ভাতিজার কথা মনে পড়ল, যে দেখতে বেশ সুদর্শন ও শক্তিশালী যুবক। তার বয়স ১৯ হলেও তাকে দেখতে ২৫ বছরের মতো লাগে, কারণ সে শরীরচর্চায় যথেষ্ট মনোযোগী। তখন মনে হল, যদি আমার স্বামী দূরে থাকে, তবে কেন না এই একাকিত্ব কিছু আনন্দময় মুহূর্তে রূপান্তরিত করি। যেন আমার মনের আশা পূরণ হয়। আমার বিবাহ হয়েছে মাত্র ১ মাস আগে। আমার স্বামী সৌদি আরবে কাজের জন্য চলে গিয়েছে, যার জন্য তাকে সবসময় কাছে পাই না। তার এই দীর্ঘ অনুপস্থিতি আমার মনে এক ধরনের খালি অনুভূতি তৈরি করেছে। প্রতি রাতেই একা থাকার কষ্টে অস্থির হয়ে পড়ি, যেন আমার মনের অনেক ইচ্ছে অপূর্ণই থেকে যাচ্ছে। একদিন একাকিত্ব কাটানোর জন্য আমি সুন্দর করে সাজগোজ করে নিজের ঘরে বসেছিলাম। তখন ভাবলাম, আমার ভাতিজার সাথে কিছু সময় কাটালে হয়তো মন কিছুটা ভালো লাগবে। তাই তাকে ঘরে ডেকে এনে কথা বলার চেষ্টা করলাম। আমাকে দেখে সে হাসল এবং বলল, আপনি আমাকে যা বলতে চান খোলাখুলি বলুন। আমি সব শুনতে রাজি আছি। তার কথা শুনে কিছুটা বিস্মিত হলেও একটা শান্তি অনুভব করলাম, কেননা এতদিন নিজের মনের কথাগুলো কারো সাথে শেয়ার করিনি। অবশেষে আমরা দুজনেই গল্প করতে করতে সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম, যা আমাদের দুজনের জন্যই এক ধরনের স্বস্তি আর আনন্দের মুহূর্ত ছিল। তারপর বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিন গল্প শুনতে চাইলে আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ছোটবেলা থেকেই বিয়ের প্রতি আগ্রহ ছিল। প্রায় ১২ বছর বয়স থেকেই আমার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা জন্মেছিল। স্কুল ও কলেজে বন্ধুরা মাঝে মধ্যে মজার ছলে বিভিন্ন রোমান্টিক গল্প বা হিন্দি সিনেমা দেখাত, যেগুলো দেখার পর নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ত। এভাবেই আমার মনে বিয়ের ইচ্ছা আরও গভীর হয়ে ওঠে। তবে আমি দেখতে খুব সুন্দর না হওয়ার কারণে অনেক প্রস্তাব এসেও ফিরে যেত, যা আমার মন ভেঙে দিত। যতই বিয়ের ইচ্ছা বাড়তে থাকত, ততই বিয়ের ব্যাপারে বিলম্ব হচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমার বাবা মা একটা প্রস্তাব পেলেন এবং দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিলেন। ছেলেপক্ষেরও বিয়ের তাড়াহুড়ো ছিল, আর আমিও বেশ আগ্রহী ছিলাম, তাই আমাদের বিয়েটা ১ মাসের মধ্যেই হয়ে গেল। আমি ভীষণ খুশি ছিলাম আমার নতুন জীবনে প্রবেশ করে, কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হল না। বিয়ের কয়েকদিন পরেই জানতে পারলাম, আমার স্বামী সৌদি আরবে চাকরি করেন এবং সেখানে ড্রাইভারের কাজের জন্য তাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। যখন জানলাম তিনি ১ মাস পরেই ফিরে যাবেন, তখন আমার মন খারাপ হয়ে গেল। এই ভেবে আমি কান্না করে ফেললাম। এভাবেই আমি তার অনুপস্থিতি সত্ত্বেও নিজের অনুভূতিগুলোর সাথে মানিয়ে চলার চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিনিয়ত তার কাছাকাছি থাকার চাওয়াটা আমার মনকে অস্থির করে তুলেছিল। রাতে আমি ভালো করে ঘুমাতে পারতাম না। আমি একদিন স্বামীকে জিজ্ঞাসা করলাম, যদি তোমাকে সৌদি আরবেই থাকতে হয়, তাহলে বিয়ে কেন করলে? তিনি আমাকে বললেন, আমার ছোট ভাই বোনেরা এখনও পড়াশোনা করছে, আর আমার ভাতিজার দেখাশোনা আমাকেই করতে হয়। তারা নিজেদের পায়ে দাঁড়ানো পর্যন্ত সংসারের দায়িত্ব আমার উপরই থাকবে। এখানে থাকলে এত টাকা উপার্জন করতে পারতাম না, তাই সৌদি আরবে যেতে হয়েছে। তিনি আরও বললেন, সৌদি আরবে এমন একটা কাজ করি যাতে করে বাড়িতে কখনো টাকার অভাব না হয়। তখন আমি বললাম, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো। তিনি মৃদু হেসে বললেন, এটা এত সহজ নয়। সেখানে আমার নিজের কোনো বাসা নেই, আর ভাড়াও খুব বেশি। আমরা অনেকজন মিলে একটি ঘরে থাকি। তাতে আমাদের খরচ কিছুটা কম হয়। এরপর তিনি বললেন, আমি বছরে একবার আসি, সেটাও মাত্র ১ মাসের জন্য। তার এই কথা শুনে আমার মন ভারাক্রান্ত হয়ে গেল। মনে অনেক কষ্ট হল এবং ক্ষোভও জন্মাল। আমার বিয়ে খুব সাদামাটাভাবে হয়েছিল এবং যেসব স্বপ্ন দেখেছিলাম তার কিছুই পূরণ হয়নি। কিন্তু সবকিছু সহ্য করে চলছিলাম। আমার স্বামীর স্বভাব ছিল খুবই গম্ভীর। তিনি কখনো খোলাখুলি কথা বলতেন না বা তার সমস্যার কথা প্রকাশ করতেন না। সবকিছু জেনেও আমি নিজেকে ধৈর্য ধরে সামলে নিয়েছিলাম। আমার স্বামীর বিয়ে করাটা মূলত পরিবারের ইচ্ছাতেই হয়েছিল, যেন তিনি পরিবারের কাজে সাহায্য করতে পারেন। রাগ হলেও আমার স্বামীর উপর কোনো প্রভাব পড়ল না, আর তিনি সৌদি আরব চলে গেলেন। আমি আবারও একাকিত্বে ডুবে গেলাম। রাতের বেলা ঘুম আসত না, আর তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ত। সারাদিন কেটে যেত, কিন্তু তার সাথে কোনো যোগাযোগ হতো না।
শুধু রাতে 15 মিনিটের জন্য ভিডিও কল করত। আর সেই সময়টাতেও পরিবারের খোঁজ খবর নিত। আমি তার সাথে মনের কথা বলতে চাইতাম, কিন্তু তার কাছে সময় থাকত না। আমার শাশুড়ি সামান্য কথাবার্তা বলতেন, বাকিটা সময় আমি ঘরের কাজে ব্যস্ত থাকতাম। তবে আমার ছোট ভাতিজা ছিল, যে মাঝে মাঝে আমার সাথে কথা বলত। আমার শাশুড়ি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, যার ফলে আমি আর আমার ভাতিজা ঘরে একা থাকতাম। আর আমার স্বামীর ছোট ভাই বোনেরা বাইরে পড়াশোনা করত। আমরা প্রায় রাতের খাবার একসাথে খেতাম। আমার ভাতিজা খুবই হাসিখুশি একটি ছেলে, যে সারারাত তার বিশ্ববিদ্যালয়ের গল্প শোনাত। যদিও তার গল্পে আমার তেমন আগ্রহ ছিল না। এক রাতে আমি মোবাইলে হিন্দি সিনেমা দেখতে শুরু করলাম। সিনেমাটি ছিল বেশ সাহসী ধাঁচের, আর দেখতে দেখতে আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখনও রাতের সেই সিনেমার কিছু দৃশ্য আমার মনে ঘুরছিল। আমি কিচেনে কিছু কাজ করলাম এবং দুপুরের খাবার তৈরি করলাম, কাজের সময়ও সেই দৃশ্যগুলো আমার মনে ঘুরছিল। আমি রান্নাঘরে বসে মনোযোগ দিয়ে সেই দৃশ্যগুলোর কথা ভাবছিলাম। হঠাৎ অনুভব করলাম, কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকাতেই দেখি, আমার ভাতিজা সেখানে দাঁড়িয়ে আছে এবং সে সেই ভিডিওটি দেখে ফেলেছে। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কিন্তু সে স্বাভাবিকভাবে বলল, চাচি, যদি খাবার তৈরি হয়ে থাকে তাহলে রুটি বানিয়ে দিন। আমি তাড়াতাড়ি মোবাইলটি বন্ধ করে রুটি বানাতে শুরু করলাম। তবে তারপর থেকে লক্ষ্য করলাম, আমার প্রতি ভাতিজার আচরণ কিছুটা পরিবর্তিত হয়েছে। আগে সে আমার ঘরে আসত না, কিন্তু এখন প্রায়ই আসতে শুরু করল। একদিন বলল, আজ বিকেলের চা সে আমার ঘরেই খাবে, কারণ লাউঞ্জে শীত বেশি। শীতকালে আমার শাশুড়ির অভ্যাস ছিল যে তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন এবং সেখানেই খাবার নিয়ে যেতেন। শাশুড়িকে খাবার দিয়ে এসে দেখি, আমার ঘরে আমার মোবাইলটি সে দেখছে। আমার মোবাইলের সমস্ত ব্রাউজিং হিস্টোরি দেখে ফেলেছে এবং জানতেও পেরেছে যে আমি কী ধরনের ভিডিও দেখতাম। তার এই আচরণে আমি খুবই অবাক হলাম। সে কে, যে আমার মোবাইল চেক করবে? আমি চায়ের ট্রেটা বিছানার উপর রাখলাম এবং নিজের মোবাইলটি ভাতিজায়ের হাত থেকে নিয়ে পাশে রেখে দিলাম। চা খেতে খেতে ভাতিজা হেসে আমাকে জিজ্ঞাসা করল, চাচি, আপনার কী ধরনের সিনেমা পছন্দ? তার এই প্রশ্ন শুনে আমি কিছুটা অপ্রস্তুত বোধ করলাম এবং বললাম, তোমার প্রশ্নের অর্থ কী? সে হেসে ব্যাখ্যা করল, মানে আপনার কি অ্যাকশন মুভি ভালো লাগে নাকি রোমান্টিক? আমি তার দিকে তাকাতেই সে বলল, রোমান্টিক সিনেমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, বিশেষ করে হিন্দি সিনেমায়। আমি চুপ থাকায় সে নিজেই আবার বলল, চাচি, আপনি চাইলে আমাকে বন্ধু ভাবতে পারেন। ভাতিজা চাচির মধ্যে বন্ধুত্ব তো হওয়াই সাচাচিক, আর আপনার একাকিত্বে আমিও পাশে থাকতে পারি। তার কথাগুলো শুনে আমি কিছুটা লজ্জা পেলাম এবং বললাম, আমার মাথা একটু ব্যথা করছে। তুমি চা তোমার ঘরেই গিয়ে খাও। যদিও আমি বন্ধুত্বপূর্ণভাবে মিশতে চেয়েছিলাম, তবু কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। কথা বলার ধরন দেখে আমি কিছুটা বিরক্ত হলাম এবং কড়া ভাষায় ভাতিজাকে বললাম যে এখানে থেকে চলে যাও, সে নিজের চা নিয়ে তার ঘরে চলে যেতে পারে। সে বিনা দ্বিধায় কাপটা হাতে নিয়ে ঘরে চলে গেল। সাধারণত কাজের ফাঁকে ফাঁকে সে মাঝে মাঝে আমার সঙ্গে হালকা মজা করত, কিন্তু সেদিনের পর থেকে সে কিছুটা চুপচাপ হয়ে গেল। পরদিন সকালে যখন আমি রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিলাম, তখন সে হঠাৎ নিজের ঘর থেকে চাচি, চাচি বলে ডাকতে শুরু করল। আমি তার ঘরে ঢুকে দেখি সে নিজের শার্টের বোতাম লাগানোর চেষ্টা করছে। আমাকে দেখে সে বলল, চাচি, আমার শার্টের বোতাম খুলে গেছে, আপনি কি একটু সাহায্য করতে পারেন? আমি কিছুটা দ্বিধা নিয়ে তার শার্টের বোতাম লাগাতে শুরু করলাম, আর কাজের মধ্যে মনোযোগ দিলাম। কাজ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম সে আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, যা আমাকে একটু অস্বস্তিতে ফেলল। একসময় যখন আমার চুলের এক গুচ্ছ সামনে এসে পড়েছিল, সে নরমভাবে সেটি সরিয়ে কানের পেছনে রেখে দিল। আমি একটু চমকে পিছিয়ে আসলাম, আর সে হেসে বলল, চাচি, শুধু চুলগুলো সরিয়ে দিলাম, আপনি এত ঘাবড়ে গেলেন কেন? আমি দ্রুত বোতাম লাগানো শেষ করে নিজের ঘরে চলে এলাম। আমার মনে কিছুটা অস্বস্তি হচ্ছিল, তবে আমি নিজেকে সামলে নিলাম। আমি অনুভব করছিলাম যেন ভাতিজা আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, আর এই কারণেই আমি একটু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছিলাম। এক রাতে যখন গভীর ঘুমেছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে গভীর মনোযোগ দিয়ে দেখছে। এই অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গেল। ঘরে শুধু মৃদু নাইট ল্যাম্পের আলো জ্বলছিল। চারপাশে তাকিয়ে দেখলাম, আর ভাবলাম কেন আমার এ ধরনের অস্বস্তি হচ্ছে। তারপর আমার দৃষ্টি ঘরের জানালার দিকে গেল, যা সাধারণত বন্ধ থাকে,
কিন্তু আজ খোলা ছিল। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ আমি সাধারণত জানালাটি খুলি না। জানালাটি বন্ধ করতে উঠতেই মনে হলো হয়তো কেউ ভাতিজার ঘরে ঢুকেছে, যা দেখে আমার মনে এক ধরনের অজানা ভয় তৈরি হল। নিশ্চিতভাবেই ভাতিজাই হবে, যদিও আমি তাকে দেখিনি। তখন আমি আমার ঘর থেকে বেরিয়ে শাশুড়ির ঘরে গেলাম, তাদের পাশে গিয়ে শুয়ে পড়লাম। তবে তারা এত জোরে নাক ডাকছিলেন যে সেখানে আর থাকতে পারলাম না এবং বাধ্য হয়ে নিজের ঘরে ফিরে এলাম। সকালে নাস্তার সময় ভাতিজা আমাকে বারবার লক্ষ্য করছিল। তারপর সে বলল, চাচি, আপনাকে তো চাচার কথা অনেক মনে পড়ে নিশ্চয়ই? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই অনেক মনে পড়ে। তখন সে বলল, তাহলে নিশ্চয়ই রাতের বেলা অনেক সময় ঘুম আসে না আপনার? আমার ভাতিজা একদিন এমন কথা বলল যে, চাচাকে তো আপনি অনেক মিস করেন, তাই না? তাহলে ঘুমানো নিশ্চয়ই কষ্টকর হয়। তার এই কথায় আমি বেশ বিরক্ত হয়ে গেলাম। আমি তাকে কঠোরভাবে বললাম, তুমি আজকাল খুব বেশি কথা বলছ, এভাবে কথা বলা বন্ধ করো। আমার কথা শুনে সে চুপচাপ সরে গেল। পরের রাতে দেখি আমার ঘরের জানালা অদ্ভুতভাবে খোলা, আর জানালার কাছে ভাতিজাকে দাঁড়িয়ে থাকতে দেখি। এটা দেখে আমার খুব খারাপ লাগল। পরের দিন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার ঘরের জানালার কাছে কেন এসেছিলে? সে মৃদু হেসে বলল, চাচি, আপনাকে ঘুমাতে দেখে খুব ভালো লাগছিল। তার এই কথা শুনে আমার খুব রাগ হল এবং বললাম, এবার থেকে এমন কিছু করলে তোমার চাচাকে জানাব। সে আমার কথা শুনে একটু বিরক্ত হয়ে চলে গেল। পরের রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার ঘরে আছে। চোখ খুলে দেখি ভাতিজা আমার ঘরে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। ভয়ে ও বিস্ময়ে আমি তাকে বললাম, তুমি আমার ঘরে কি করছ? সে বলল, ঘরের দরজা খোলা ছিল তাই ঢুকে পড়লাম। আসলে চাচা যখন এখানে নেই, তাই আপনার খেয়াল রাখতে ইচ্ছে হয় আমার। এই কথা শুনে আমি তাকে আরও সতর্ক করে বললাম যে এই ধরনের আচরণ আর কখনো যেন না করে এবং তার সীমার মধ্যে থাকে। সে আমার কথা শুনে ঘর থেকে চলে গেল। এরপর থেকে আমি সবসময় সতর্ক থাকি এবং তাকে তার নিজের জায়গায় থাকতে বুঝিয়ে দিয়েছি। তারপরের দিন রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, আবার হঠাৎ মনে হলো আমার ঘরে কেউ এসেছে। চোখ খুলে দেখি আমার ভাতিজা। সে আমাকে বিভিন্ন কথা বলতে থাকল। সে বলল, বিষয়টা এত সহজ ছিল না চাচি। তার আচরণ ও মিষ্টি কথাগুলো যেন আমাকে অসহায় করে দিয়েছিল। এর আগে আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে এক অদ্ভুত জালে জড়িয়ে ফেলেছিল। হঠাৎ সে আমার মুখে হাত রেখে বলল, কেউ যদি দরজা দিয়ে চলে আসে? তুমি যে দরজা খোলা রেখেছ, সেটা কি আমার জন্য? তার কথা শুনে আমি বিস্মিত হয়ে ভাবছিলাম, কখনো তো এমন অনুভূতি আমার মধ্যে আসেনি। আমি তাকে সবসময় নিজের সন্তানের মতোই ভেবেছিলাম। তবে সত্যটা হলো, সে যেন এক প্রজ্বলিত আগুনের মতো, এবং এই আগুন থেকে দূরে থাকাই ভালো, কিন্তু আমি পারলাম না। এই ঘটনা আমার জীবনে এক অস্থিরতা এনে দিল। আমি অশ্রু মুছতে মুছতে তাকে বললাম, তুমি যা করেছ তা ঠিক হয়নি। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করব যেন তিনি তোমাকে শাস্তি দেন। সে বলল, তুমি যেসব সিনেমা এবং গল্প দেখো, সেগুলো কি? চাচি যান, তোমার চোখেও তো ওসব চলতে থাকে, বলেই সে চলে গেল। আমি কখনো চাইনি যে এরকম কিছু আমার সাথে হবে। পরের দিন আমি কোনো কিছু না বলে মায়ের বাড়ি চলে গেলাম। মনে মনে ভেবেছিলাম, আমি কি আমার স্বামীকে সবকিছু জানাব? আমি এতদিন এই কথা কাউকে বলিনি। কিন্তু পরের দিন আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হলে আমি তাকে পুরো বিষয়টি খুলে বললাম। তিনি বললেন, তোমার শুরু থেকেই তুমি তোমার ভাতিজায়ের প্রতি খুব বেশি খোলামেলা ছিলে। আর যদি তুমি এই ঘটনা তোমার স্বামীকে বলো, তাহলে সে তোমার কথা বিশ্বাস করবে না, বরং তোমাকে খারাপ মানুষ হিসাবে ধরে নিবে। তাই এটা এখানেই গোপন রাখো। এছাড়া সে আমাকে একটি পরামর্শ দিল যে আমি আমার স্বামীকে বলি আমাকে সৌদি আরবে ডেকে নিয়ে যেতে, যাতে আমি সেখানে তার সঙ্গে থাকতে পারি। আমি এই পরামর্শ গ্রহণ করলাম এবং আমার স্বামীকে বললাম যে যদি তিনি আমাকে সৌদি আরবে না নিয়ে যায় তবে আমি বিচ্ছেদের কথা ভাবতে বাধ্য হব। তিনি আমার অনুরোধ মেনে নিলেন এবং আমাকে সৌদি আরবে নিয়ে এলেন। সেখানে এসে আমি একটি স্কুলে শিক্ষকতার চাকরি পেলাম। আমি একটি ছোট ফ্ল্যাটও ভাড়া নিলাম এবং বাড়ির দিকে ফেরার পরিকল্পনা বাদ দিয়ে দিলাম। এই পরিবর্তনগুলো তখন ঘটছিল যখন আমি বুঝতে পারলাম আমার চিন্তাভাবনাগুলো পবিত্র হয়ে যাচ্ছে এবং আমি বেঠিক পথের দিকে যাচ্ছি। তাই আমি মোবাইল থেকে সব অচিত ভিডিও ও সিনেমা মুছে ফেললাম। সময় চলতে লাগল এবং আমার ভাতিজার বিয়ের সময় আসতে শুরু করল।
যখন আমার স্বামী বাড়ি যাওয়ার সময় আমি বললাম, আমি আপনার সাথে যেতে পারব না, আমি এখানেই থাকব এবং অপেক্ষা করব। আমার স্বামী একা বাড়িতে চলে গেলেন, কিন্তু তিনি সেখানে মাত্র 1 সপ্তাহ কাটিয়ে দ্রুত ফিরে এলেন। ফিরে এসে তিনি বললেন, আমি তোমাকে খুব মিস করেছি, তাই ফিরে আসতে বাধ্য হলাম। 6 মাস পর আমরা জানতে পারলাম যে আমার ভাতিজার স্ত্রী আরেকজনের সাথে ধরা পড়েছে। এটি শুনে আমার মনে অনেক শান্তি এলো, কারণ যে ব্যক্তি আমার জীবনকে উল্টে দিয়েছিল তার প্রতি আল্লাহর কোনো না কোনো শিক্ষা দিতে শুরু করেছেন। আমি সবসময় ধৈর্য ধরেছি। একটু সময় পর আল্লাহ আমাকে সন্তানের সৌভাগ্য দিলেন। আমার এখানে যমজ বাচ্চা হলো এবং আমি তাদের সঠিকভাবে বড় করার চেষ্টা করলাম। বর্তমানে আমি আমার জীবনে খুবই খুশি আছি এবং আমার পরিবারের সঙ্গে একটি সুখী জীবন কাটাচ্ছি। গল্পে একজন নারী তার ভাতিজার প্রতি অতি খোলামেলা আচরণের জন্য সমস্যায় পড়েছেন। এতে বোঝা যায় যে আমাদের নিজেদের ও অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আত্মীয় বা ঘনিষ্ঠ কারো সাথে আচরণের ক্ষেত্রে মনের মাঝে সুস্থ সীমারেখা বজায় রাখা গুরুত্বপূর্ণ। গল্পের নারী আল্লাহর কাছে ধৈর্য নিয়ে প্রার্থনা করেছেন, যা তাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সহায়তা করেছে। কঠিন সময়ে ধৈর্য ও প্রার্থনা আমাদের মনোবল যোগায় এবং সমস্যার সমাধানে সহায়তা করে। ভাতিজার আচরণকে তিনি এক ধরনের প্রজ্বলিত আগুনের মতো মনে করেছেন এবং পরে নিজেকে তা থেকে দূরে রাখতে চেষ্টা করেছেন। নেতিবাচক সম্পর্ক ও পরিস্থিতি থেকে দূরে থাকা প্রয়োজন, যাতে আমরা আমাদের জীবনে মানসিক শান্তি বজায় রাখতে পারি। গল্পের নারী তার জীবনকে সংশোধন করতে অপ্রয়োজনীয় ভিডিও এবং সিনেমা থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি পবিত্র ও আত্মনিয়ন্ত্রিত জীবনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এটি আমাদের শেখায় যে আত্মনিয়ন্ত্রণ ও নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়া জীবনের মান উন্নত করে। গল্পে নারী ধৈর্য ধরেছেন এবং অবশেষে দেখেছেন যে ভাতিজার স্ত্রীর বিশ্বাসঘাতকতা ঘটেছে। এতে তিনি শান্তি খুঁজে পেয়েছেন, কারণ এটি তাকে মনে করিয়েছে যে আল্লাহ ন্যায় বিচারক এবং আমরা আমাদের জীবনের ন্যায় উপর পূর্ণ নির্ভর করতে পারি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমার স্বামী বিদেশে যাওয়ার পর থেকে আমার ছোট দেবর বাড়ির সব কাজের দায়িত্ব নিয়েছে। বাড়ির ছোটখাটো কাজ, যেমন মেশিন ঠিক করা, বিদ্যুতের কাজ, সবই ওর উপর। একদিন আমার সেলাই মেশিনে কাপড় আটকে গেল। নিজেই চেষ্টা করলাম ঠিক করতে, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছিল না। বেশ খানিকটা বিরক্ত হয়ে আমি আমার দেবরকে ডেকে নিলাম। সে এসে মেশিনটা দেখল, বলল, ভাবি, আপনার মেশিনে তো মরচে পড়েছে, পুরোটা খুলে আবার ঠিক করতে হবে। আমি প্রযুক্তির ব্যাপারে বিশেষ কিছু জানি না, তাই বললাম, যা করার তাড়াতাড়ি করো। আমার অনেক কাজ আছে, শুধু এটুকুই বললাম, যা করতে হবে করে নাও। সে কিছু সময়ের জন্য বাইরে চলে গেল, হয়তো কোনো সরঞ্জাম বা অন্য কিছু আনতে। কিছুক্ষণ পরে সে ফিরে এলো এবং বলল, চলুন ভাবি। তার মুখে সামান্য হাসি ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখলাম, যা আমার ঠিক বোঝা গেল না। এই কথা শুনে আমি একটু বিভ্রান্ত হয়ে গেলাম, কারণ সে আমাকে তার ঘরে নিয়ে যেতে চাইল। আমি যখন তার ঘরে গেলাম তখন দেবর। আমার নাম পূজা, আমার বয়স 28 বছর। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম। গায়ের রং ছিল ফর্সা। আমার স্বামী বিদেশে যাওয়ার পর আমার দেবর সব সময় আমার সাথেই থাকত। দিন দিন তার ব্যবহার অনেকটা পরিবর্তন হতে থাকে। একদিন সে আমাকে এমন কিছু বলল, যা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। বিয়ের পর থেকেই সংসারে টানাপোড়েন ও প্রতিদিনের খরচের বোঝা ধীরে ধীরে আমার উপর পড়তে শুরু করল। বাড়ির অবস্থাও এমন ছিল না যে কোনো সাহায্য ছাড়া চলতে পারব। বাধ্য হয়ে একদিন নিজেকে বললাম, কিছু একটা করতে হবে। যদিও আমি পড়াশোনায় তেমন কিছু জানি না, কোথাও চাকরি পাওয়া সম্ভব ছিল না, তাই ভাবলাম মহল্লার মহিলাদের কাপড় সেলাই করা শুরু করব। পুরনো সেলাই মেশিনটা, যা বিয়েতে পাওয়া দান উপহার হিসেবে এক কোণায় পড়েছিল, তা পরিষ্কার করতে লাগলাম। এরপর পাড়ায় জানিয়ে দিলাম, যাদের কাপড় সেলাই করতে হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে। ধীরে ধীরে খবর ছড়াতে লাগল, আর কিছু দিনের মধ্যেই বেশ কয়েকটি অর্ডার আসা শুরু হল। পাড়ার মহিলারা তাদের সালোয়ার, ওড়না, ব্লাউজ সেলাই করাতে আমার কাছে আসতে লাগল।
কাজটা ভালোভাবে করতে শিখে গেলাম, আর এই সেলাইয়ের মাধ্যমেই সংসারের খরচ চালাতে শুরু করলাম। সেলাই করতে করতে প্রায় আমার বাড়িতে মহিলারা ভিড় করত। কারো মাপ নেওয়া, কারো ফিটিং ঠিক করা, কেউ আবার পুরনো কাপড় নতুন ফ্যাশনে সেলাই করাতে চাইত, আর কেউ কেউ শুধুই মন খুলে গল্প করতে আসত। ধীরে ধীরে এই সেলাইয়ের কাজের সঙ্গে তাদের সঙ্গেও এক ধরনের সম্পর্ক গড়ে উঠল। তারা আমাকে তাদের মনের কথা বলত, সমস্যার কথা শেয়ার করত। এতে আমিও এক ধরনের সান্ত্বনা পেতাম, একটা উদ্দেশ্য খুঁজে পেলাম দিনভর ব্যস্ত থাকার, নিজের কষ্ট ভুলে থাকার। সেলাইয়ের কাজ বাড়তে লাগল। এক মহিলা কাপড় দিতে আসলে আরেকজন নিতে চলে আসত। আমার নিজের সন্তান ছিল না, তাই এই কাজের জন্য বাড়িটা সবসময় মহিলাদের হাসিতে ভরে থাকত। ওদের হাসিঠাট্টা আর গল্পে আমার বাড়িতে যেন নতুন করে জীবনের প্রাণচাঞ্চল্য ফিরে এলো। কাজের সাথে সামান্য আয়ও হচ্ছিল, যা আমার জন্য এক প্রকার স্বস্তি নিয়ে এলো। কিছু মাসের মধ্যেই আমার সেলাইয়ের দক্ষতার কথা আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ল। এবার দূরের মহল্লা থেকেও মহিলারা তাদের কাপড় সেলাই করাতে আসতে লাগল। কাজের চাপ এতটাই বেড়ে গেল যে একা সামলানো মুশকিল হয়ে পড়ল। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মেশিনের সামনে বসে কাজ করতে করতে কাঁধ ব্যথা করতে শুরু করল। এমনকি আঙুলগুলোতেও ব্যথায় ফুলে যেত। শেষে পাড়ার কয়েকজন মেয়েকে সাহায্যের জন্য ডেকে নিলাম, যারা সেলাই শিখতে আগ্রহী বা কিছু আয় করতে চায়। আমি বললাম তারা যেন নিজেদের সেলাই মেশিন নিয়ে এসে আমার সাথে কাজ করে। এর বিনিময়ে তারা সেলাই শিখবে এবং সামান্য পারিশ্রমিকও পাবে। কেউ কেউ সেলাই মেশিন প্রথমবার ধরেছিল। ধৈর্য ধরে তাদের কাপড় ঠিক করে বসানো, সুতো লাগানো এবং সোজা সেলাইয়ের কৌশল শেখাতাম। তাদের আশায় আমার কাজ অনেক হালকা হয়ে গেল। এখন বাড়িটা আরও প্রাণবন্ত লাগত। ওরা হাসত, গল্প করত, আর মাঝে মাঝে আমার সাহায্যে নতুন কিছু ডিজাইন শিখত। তাদের সাথে আত্মীয়তার মতো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমি তাদের সেলাই মেশিন চালানো শেখাচ্ছিলাম, আর ধীরে ধীরে কাজও দিতে শুরু করলাম। তবে নতুন বলে প্রায় ভুল করত, কখনো মেশিনে কাপড় আটকে যেত, কখনো সুতোর গিট ছিঁড়ে যেত বা আঙুল ফুটত। প্রতিদিনই মেশিনের সমস্যা হতো, আর ঠিক করাতে আমার অনেকটা সময় চলে যেত। একদিন তাদের মধ্যে এক মেয়ের মেশিন আবার নষ্ট হয়ে গেল। কাপড় মেশিনে আটকে গেল। আমি নিজে থেকে চেষ্টা করলাম ওর মেশিনটা ঠিক করতে, কিন্তু সফল হলাম না। বাধ্য হয়ে আমি তাকে বললাম, আজ তুমি মেশিনটা ঠিক করিয়ে নিয়ে এসো, আজ আর কাজ করতে হবে না। মেয়েটি চলে যেতে প্রস্তুত হচ্ছিল। তখনই আমার দেবর বাড়িতে দুপুরের খাবারের জন্য এলো। আমি রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার গরম করতে লাগলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার দেবর সেই মেয়েটির সঙ্গে কিছু কথা বলছে। আমার দেবর মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি এত তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছ কেন? মেয়েটি বলল, আমার সেলাই মেশিনে কাপড় আটকে গিয়েছে, তাই মেশিন নষ্ট হয়ে গেছে। ভাবি নিজেই ছুটি দিয়েছেন। কাল বাইরে থেকে ঠিক করিয়ে তারপরই কাজে আসব। মেয়েটির কথা শুনে আমার দেবর বলল, আরে বাইরে গিয়ে ঠিক করানোর কি দরকার, যখন বাড়িতেই লোক আছে। দেবরের কথা শুনে মেয়েটি থেমে গেল। সে বলল, তুমি যদি মেশিনটা ঠিক করে দাও তাহলে খুবই উপকার হবে। না হলে আমাকে বাবাকে বলেই বড় বাজারে পাঠাতে হবে, আর বাবাকে সাইকেলে মেশিন নিয়ে যেতে অনেক কষ্ট হবে। মেয়েটির কথা শুনে আমার দেবর মেশিনটা পরীক্ষা করতে লাগল। বলল, তোমার মেশিনে তো মরচে ধরে গেছে, এটা পুরোপুরি আটকে গেছে। ভালোভাবে খুলে ঠিক করতে হবে। মেয়েটি অবাক হয়ে বলল, তাহলে তুমি ঠিক করতে পারবে না? দেবর হেসে বলল, না না, আমি এই কাজ ভালোই জানি। মেয়েটি খুশি হয়ে পাশে বসে পড়ল এবং বলল, আমার একটা সেলাইয়ের কাজ করতে হবে, তাড়াতাড়ি করে দাও প্লিজ। দেবর তখন বলল, মেশিনটা আমার ঘরে নিয়ে এসো, আমি ওখানেই ঠিক করব। মেয়েটি একটু দ্বিধায় পড়ে গেল। তখন দেবর বলল, আমার সব সরঞ্জাম ঘরেই আছে, তাই মেশিন ঠিকঠাক করার জন্য ওখানে নিয়ে যেতে হবে। দেবর বলল, আমি ঘরেই ঠিক করে দিচ্ছি। মেয়েটি মেশিন নিয়ে তার ঘরে গেল। আমি খাবার গরম করে বাইরে রাখলাম, কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও দেবর এবং সেই মেয়েটি ঘর থেকে বের হচ্ছিল না। দুজনেই তরুণ, তাই চিন্তায় পড়ে গেলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ দেবর এর উপর সন্দেহ করতে চাইনি। তবু দীর্ঘ সময় পর ধৈর্য হারিয়ে অবশেষে দেবর এর ঘরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ঠিক তখনই মেয়েটি সেলাই মেশিন নিয়ে বাইরে বেরিয়ে এসে বলল, ভাবি, মেশিন ঠিক হয়ে গেছে। ওর কথা শুনে আমারও স্বস্তি হল এবং আমরা নিজেদের কাজে ফিরে গেলাম। কিন্তু আমি মনে মনে ভাবছিলাম দেবর এতক্ষণ ঘরে কি করছিল,
কিছুক্ষণ পরে দেবরও ঘর থেকে বেরিয়ে এসে বিছানায় বসে খাবার খেতে লাগল। পাশের বাড়ির বিয়ের জন্য প্রচুর কাপড় সেলাইয়ের অর্ডার পেয়েছিলাম, আর সময় খুব কম ছিল বলে কিছুটা দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু দেবর দ্রুত মেজেটির মেশিন ঠিক করে দেওয়ায় কাজ সহজ হয়ে গেল। খাওয়া শেষ করে দেবর মজা করে বলল, যার মেশিন নষ্ট হবে, আমি আছি। আমি হেসে উঠলাম। এই সেলাই কাজ থেকে এখন বেশ ভালো আয় হচ্ছিল, তাই মনও বেশ ভালো ছিল। বিয়ের 9 বছর কেটে গেছে, আর স্বামী বিয়ের কিছুদিন পরই বিদেশে কাজের জন্য চলে গিয়েছিল। প্রায় 3 বছর ধরে সে দুবাইতে আছে। 6 মাস বা বছরে একবার ফিরত, ছুটি পেলেই স্বামী বাড়িতে আসত, সপ্তাহখানেক থেকে আবার দুবাই ফিরে যেত। বাড়িতে শ্বশুর শাশুড়ি আর এক দেবর ছিল। শ্বশুর শাশুড়ি ছিলেন বয়স্ক এবং প্রায় অসুস্থ থাকতেন, দিনের বেশিরভাগ সময় নিজেদের ঘরেই থাকতেন। দেবর খুবই ভালো ছেলে ছিল, বয়স মাত্র 20 হলেও সে নিজেই একটি দোকান খুলেছিল, যেখানে মেশিন মেরামতের কাজ করত। আমি ওকে বলতাম, তুমি এখনও ছোট, পড়াশোনা করাটাই দরকার, কিন্তু সে বলত, ভাবি, সংসার তো চলাতে হবে। কতদিন আর সব দায়িত্ব ভাইজের উপর ফেলে রাখা যাবে? ভাই বিদেশে আছে। বাড়িটাও ভাড়ার। মা বাবা অসুস্থ, তাই আমাকে কাজ করতেই হবে। সাধারণত দেবর দিনের বেশিরভাগ সময় দোকানেই থাকত, তবে মাঝে মধ্যে বাড়িতেও আসত, আর আমি নিশ্চিন্তে থাকতাম। দেবর বাড়িতে এলেই এখানে ওখানে ছোটখাটো কাজগুলো করে দিত। আমার সাথে বসে অনেক গল্প করত। মেয়েরা যেসব মেশিন নিয়ে আসত তা প্রায়ই নষ্ট হয়ে যেত, আর আমি দেবরকে বললেই সে দ্রুত ঠিক করে দিত। একদিন আমি সেলাই করছিলাম, আবারও সেই মেয়েটির মেশিন নষ্ট হয়ে গেল। এতে আমার রাগ উঠে গেল। বললাম, তুমি এত বড় হলে, কতদিন ধরে তোমার সেলাই শেখাচ্ছি, অথচ এখনও কিছুই শিখতে পারনি। আমার রাগ দেখে মেয়েটি কেঁদে ফেলল। আমি ওকে বললাম, তোমার মেশিন নিয়ে যাও এবং বাড়ি যাও। কিন্তু ঠিক সেই সময় আমার দেবর বাড়িতে এলো, আর মেয়েটিকে কাঁদতে দেখে বলল, ভাবি, ও কাঁদছে কেন? দেবর আশেপাশের সব মেয়েদের চিনত, তাই ওদের ব্যাপারে খোঁজ খবর নিত। আমি বিরক্ত হয়ে বললাম, এই মেয়েটি আমাকে খুবই বিরক্ত করছে। মনে হচ্ছে ওকে কাজ থেকে বাদ দিয়ে দিই। ইচ্ছে করেই মেশিন নষ্ট করে ফেলে। আমার কথা শুনে দেবর হেসে ফেলল। আমি রাগের মধ্যে ছিলাম, তাই ওকে একটু বকাও দিলাম। দেবর বলল, ভাবি, এর কোনো দোষ নেই। আজকালকার মেশিনগুলোই এমন, সহজে খারাপ হয়ে যায়। পুরনো দিনের মেশিন কিনলে তার অনেক বছর পর্যন্ত কোনো সমস্যা হতো না। এখন তো সবকিছুই লোকাল মানের। দেবরের কথা শুনে আমি ওর দিকে তাকালাম। সে তখন পকেট থেকে মোবাইল বের করে বলল, ভাবি, দাদার কল এসেছে, আপনি কথা বলবেন? আপনার রাগও মিটে যাবে। স্বামীর কথা শুনে আমি হেসে ফেললাম। দেবর খুবই দুষ্ট ছিল, মাঝে মাঝেই আমাকে মজা করত। আসলে কয়েকদিন ধরে আমার স্বামীর সাথে কথাই হয়নি। হয়তো কাজের জন্য ব্যস্ত ছিল। প্রায় প্রতিদিনই দেবরকে বলতাম, দাদার সাথে একটা কল লাগিয়ে দাও, কিন্তু সে প্রতিবারই বলত, ভাবি, আজ মোবাইলে টাকা নেই, কাল কথা বলিয়ে দেব। তবে বেশ কিছুদিন পার হয়ে গেলেও সে কলটা করে দেয়নি। হয়তো সত্যিই ওর মোবাইলে টাকা ছিল না। কিন্তু আজ দেবর আমাকে মোবাইলটা ধরিয়ে দিতেই সবকিছু ভুলে গেলাম। মোবাইল হাতে নিয়ে নিজের ঘরে গিয়ে স্বামীর সঙ্গে কথা বলতে শুরু করলাম। বহুদিন ধরেই কথা হচ্ছিল না, তাই অনেক প্রয়োজনীয় কথা বলার ছিল। প্রায় 15 মিনিট পর কথা শেষ করে যখন কল কাটতে যাচ্ছিলাম, তখন স্বামী বললেন, মা বাবার সাথেও একটু কথা বলিয়ে দাও। আমি মোবাইলটি নিয়ে শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলালাম। তারা বেশ খুশি হলেন। সেখান থেকে বেরিয়ে এসে দেখলাম দেবর বাইরে নেই। এক মেয়ে বলল, ও এখনও তানিয়ার মেশিন ঠিক করছে, আর ওর ঘরের দিকে ইশারা করল। আমি কিছুটা অবাক হলাম, কারণ এতক্ষণ ধরে ওরা ঘরের ভেতরেই ছিল। ঠিক তখন মনে পড়ল, আমি এখনও দেবর এর জন্য খাবার গরম করিনি। নিজের মাথায় হাত ঠেকালাম, স্বামীর সঙ্গে কথা বলার ফাঁকে দেবর এর খাবার দেওয়ার কথাই ভুলে গিয়েছিলাম। দেবর যখন বাইরে এলো, তখন আমি বললাম, তুমি বসো, আমি তোমার জন্য খাবার গরম করে আনি। কিন্তু দেবর বলল, না ভাবি, আমার পেট ভরে গেছে, আজ খাবো না। হেসে সে বাইরে চলে গেল, আর আমি একটু অবাক হয়ে মেশিনের পাশে বসে ভাবতে লাগলাম, আসলে ও কোথায় গিয়ে পেট ভরালো। সেদিন আমি কাজের মাঝে হঠাৎ এক পাশে দেখলাম আমার তানিয়া কিছু মেয়ের সাথে ধীরে ধীরে কথা বলছে। তার মুখে এক ধরনের আনন্দ ঝলকাচ্ছিল, যেন সে আনন্দে মেতে আছে। তার মুখে এক অদ্ভুত লালচে আভা ফুটে উঠেছিল, যা দেখে আমার মধ্যে হালকা অভিমান তৈরি হল।
আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, তানিয়া, তোমার মেশিন ঠিক হয়ে গেছে? সে তাড়াতাড়ি মাথা নাড়ল। আমি তাকে বললাম, তাহলে এবার কাজটা ঠিকঠাক করো। আমার কথা শুনে সবাই নিজেদের কাজে মন দিল। কাজ করতে করতে আমি আমার স্বামীর কথা ভাবতে লাগলাম। বহুদিন ধরে আমি চাইছিলাম সে যেন কিছুদিন বাড়িতে থাকে। আমার মন খুব চেয়েছিল তাকে বাড়িতে দেখতে, কিন্তু সে বলতো, যদি বাড়িতে আসি তাহলে বেশ কিছু খরচ হবে, তাই কিছুদিন না আসাই ভালো। আমি জানতাম সে আমাদের ভবিষ্যতের জন্য প্রতিটি টাকার হিসাব করছে, যাতে আমাদের ভবিষ্যৎ আরও ভালো হয়। কিন্তু তবু তার দূরত্ব আমাকে কষ্ট দিচ্ছিল। মনে মনে ভাবতাম, সে যদি প্রতিদিন বাড়ি ফিরত, আমার সাথে থাকত, তাহলে কেমন হতো। আমি চাইতাম সে বাড়ি ফিরুক, হয়তো কম আয় হবে, কিন্তু সে পাশে থাকলে সবকিছু সহজ হতো। তাই আমি চুপচাপ সেলাইয়ের কাজে মন দিতাম। সেলাই করার মাধ্যমে কিছু আয় করতে পারছিলাম, যা ঘরের খরচের কিছুটা সাপেক্ষে সহায়ক হতো। আমি যা উপার্জন করতাম তা শাশুড়ির হাতে তুলে দিতাম, এতে সবার মুখে হাসি ফুটে উঠত, আর আমার সময়টাও ভালো কেটে যেত। সেলাইয়ের কাজে নিয়োজিত মেয়েদের মেশিনগুলো প্রায়শই নষ্ট হয়ে যাচ্ছিল। অনেকবার বুঝিয়ে বলেছিলাম, মেশিনগুলো ঠিকভাবে চালানো শিখতে হবে। কিন্তু প্রতিদিনই কারো না কারো মেশিনে কোনো না কোনো সমস্যা দেখা দিত। ভাবছিলাম, যদি মেশিন ঠিক করার কাজটাও শিখতে পারতাম তাহলে কেমন হতো। কিন্তু আমি তেমন শিক্ষিত নই, তাই এ ধরনের কাজ শেখার সাহস পাইনি। এই মেশিনগুলো আগে আমার শাশুড়ি চালাতেন, তিনি আমাদের সংসারের খরচ মেটানোর জন্যই সেলাই করতেন। কিন্তু আমার বিয়ের পরপরই শাশুড়ি অসুস্থ হয়ে পড়লেন, আর তখনই আমার স্বামী বিদেশে চলে গেলেন। আমি তখন ভাবলাম, সেলাইয়ের কাজটি আমিই করব, এতে সংসারের জন্য কিছু টাকা আসবে। কিন্তু বুঝতে পারিনি যে এর সাথে কিছু বাড়তি সমস্যাও আসবে। সে দিনটাতে আমার খুব ভালো লাগছিল, কারণ সকালে আমার স্বামীর ফোন এসেছিল। স্বামীর খবর পেয়ে মনটা খুশিতে ভরে গিয়েছিল। তবে কাজের মধ্যে ঠিক তখনই আমাদের পাড়ার এক মহিলা এলেন। তিনি বললেন, আমার মেয়ের বিয়ে, আমি চাই তুমি বিয়ের জন্য প্রয়োজনীয় সব পোশাক সেলাই করে দাও। আমার হাতে তখন তেমন কাজ ছিল না, তাই তার কথা শুনে বেশ আনন্দ পেলাম। হাসিমুখে তাকে বললাম, আমার বেশ কয়েকজন মেয়ে আছে কাজ শেখার জন্য, আমরা একসঙ্গে কাজ করে সময় মতো সব পোশাক তৈরি করে দেব। তিনি আমাকে অনেক আশীর্বাদ দিয়ে চলে গেলেন, আর তার যাবার পর আমি সেলাই শেখার মেয়েদের সঙ্গে বসে কাজ ভাগাভাগি করলাম। সেদিন কাজের চাপ ছিল অনেক, আর সময় ছিল খুব কম। তাই আমি মেয়েদের বললাম, সবাই নিজের মেশিন ঠিকভাবে চালাবে। যদি কাজের মাঝে কারো মেশিন নষ্ট হয়, তবে তাকে এই কাজ থেকে বাদ দিতে হবে। আমার কথা শুনে এক মেয়ে মৃদু হেসে বলল, ভাবি, আজ আপনার ছোট দেবর আসবে না, আমরা তার মাধ্যমে আমাদের মেশিনগুলো ঠিক করিয়ে নেব। মেয়েটির মুখে চাপা হাসি ছিল, যার অর্থ আমি তখন পুরোপুরি বুঝতে পারিনি। আমি তখন কাপড়গুলো যাচাই করছিলাম, তাই বললাম, হ্যাঁ ঠিক আছে, দ্রুত মেশিনগুলো ঠিক করে নাও। এই কথায় সবাই যেন খুশি হয়ে উঠল। দুপুরে ছোট দেবর এলে মেয়েরা তার চারপাশে ঘিরে ধরল। সে বলল, আমি কি সব মেশিন ঠিক করার দায়িত্ব নিয়েছি? যাও, অন্য কারো কাছে নিয়ে যাও। তবু হাসতে হাসতে সে তাদের সাহায্য করতে লাগল। আমি এই দৃশ্য দেখে মৃদু হেসে ফেললাম, আর মেয়েরা একটু মন খারাপ করল। তারপর মেয়েরা মজার ছলে বলল, আমরা তো তোমার জন্যও কিছু করতে চাই, আমরা তো বিনিময়ে কিছু দিতে চাই। হাসতে হাসতে আমার ছোট দেবর বলল, আচ্ছা, তাহলে কিছু দিতেই হবে। তখন এক মেয়ে বলে উঠল, যেদিন তোমার বিয়ে হবে, আমরা তোমার বউয়ের জন্য সেরা পোশাকটি সেলাই করে দেব। তার কথা শুনে আমার দেবর হেসে বলল, তোমরা সবাই বেশ চালাক। প্রতিদিন কারো না কারো মেশিন ঠিক করি, আর শেষমেশ বিয়ের দিনে শুধু একটা পোশাক সেলাইয়ের প্রতিশ্রুতি। দেবর এর কথা শুনে আমি হেসে উঠলাম। সে বলল, তোমাদের সেলাই এখনও পুরোপুরি নিখুঁত নয়, তাই মাফ করো, আমার ভাবি আমার হবু স্ত্রীর জন্য পোশাক বানাবে। কথাটি বলে সে আমার দিকে তাকাল। আমি হেসে মেয়েদের বললাম, আমার ছোট দেবর এখনও খুব ছোট। তখন এক মেয়ে অবাক হয়ে বলল, ভাবি, কিন্তু ও তো দেখতে বেশ লম্বা। আমার দেবর মজার ছলে আমার দিকে তাকিয়েছিল, যেন আমার জবাব শোনার জন্যই অপেক্ষা করছিল। আমি জানতাম সে আসলে বয়সে বেশ তরুণ, পরিবারের দায়িত্ব নেয়ার জন্য সে প্রস্তুত নয়। আর্থিক পরিস্থিতিও তেমন ভালো নয়। আমার স্বামীও বিয়ের পর আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য দূরে চলে গিয়েছিল। আমিও চেয়েছিলাম না যে ভবিষ্যতে আমার দেবরের স্ত্রীও একই দূরত্বের কষ্টে থাকুক। তাই আমি বললাম, লম্বা হয়েছে বলে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। বিয়ের জন্য আরও অনেক প্রস্তুতির প্রয়োজন। ওর বিয়ে হতে এখনো কয়েক বছর বাকি।
আমার কথা শুনে দেবর হেসে উঠল। এরপর আমি মেয়েদের দিকে ফিরে বললাম, চলো এবার সবাই কাজে মন দাও। আমি দেবরের জন্য খাবার গরম করে নিয়ে আসি। এ কথা বলে আমি রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার গরম করতে লাগলাম। মেয়েরা নিজেদের কাজ নিয়ে আবার ব্যস্ত হয়ে গেল। আমি আমার দেওরের ঘরে যাচ্ছিলাম, কারণ জানি না কিভাবে, কিন্তু ও মেশিনগুলোতে এক ধরনের জাদু করত আর সবকিছু ঠিকঠাক হয়ে যেত। সেদিনও সে মেয়েদের সেলাইয়ের মেশিনগুলো সারিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। পরের দিন প্রচুর কাজ ছিল, তাই কাউকে কাজ থেকে সরতে দিলাম না। দেবরও সেদিন বাড়িতে আসেনি, আর কাজের চাপ এত বেশি ছিল যে আমিও ব্যস্ত ছিলাম। মনে মনে ভেবেছিলাম কাজের ফাঁকে নিজের বাবা মার বাড়িতে কিছুদিন যাব। কতদিন যাব ভাবছি, কিন্তু হঠাৎ একটা বিপদ এলো। আমার মেশিনটি খারাপ হয়ে গেল, আর কাপড়ের বিশাল স্তূপ পড়ে রইল। আমি চাইছিলাম না যে এত দামি কাপড় মেয়েদের দিয়ে সেলাই করাই, কারণ তাদের কাজের মধ্যে এখনও সূক্ষ্মতা আসেনি। সকালে মেশিনটি একদম কাজ করছিল না। মেয়েরা আমার চিন্তিত মুখ দেখে বলল, ভাবি, আপনি চিন্তা করবেন না, আপনার দেবর আছে, সে তো আপনার মেশিন ঠিক করেই দেবে। এই কথা শুনে মেয়েরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল, যে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, দেবর সারা দিন বাইরে থাকত, কিন্তু দুপুরে খাবার খেতে এলেই মেয়েরা যেন কোনো বাহানায় তার আশেপাশে ঘুরঘুর করত। সবার কাজ ছেড়ে যেন তার উপস্থিতিতে একটু আনন্দ খুঁজে পেত। এমন সময় আমি নিজেই উঠে দাঁড়ালাম কাজ দ্রুত শেষ করার জন্য। সেদিন কাজের চাপ এত বেশি ছিল যে মেয়েদের আচরণে খুব একটা খেয়াল করতে পারিনি। কিন্তু যখন থেকে আমার দেবর মেয়েদের মেশিনগুলো ঠিক করে দিতে শুরু করল, তখন থেকে তারা প্রায় প্রতিদিন কাজ শেষে কিছু না কিছু খাবার নিয়ে আসতে লাগল। শুরুতে ভাবতাম ওরা হয়তো আমার জন্যই এসব নিয়ে আসে, কিন্তু পরে বুঝতে পারলাম এসব খাবার আসলে আমার দেবর এর জন্যই আনা হচ্ছিল। বিশ্বাসটা বুঝতে পেরে আমি ওদের একটু বকাও দিলাম। বললাম, আমার মেশিন খারাপ হয়েছে, অথচ তোমরা সবাই বসে আছো কেন? আমার কথা শুনে তারা চুপচাপ নিজেদের কাজে ফিরে গেল, আর আমি অপেক্ষা করতে লাগলাম দেবর কখন বাড়ি ফিরে আসবে। দুপুরেই তার বাড়ি ফেরার কথা, কিন্তু তখন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলাম। আমার কাছে কোনো মোবাইল ছিল না, আর আমি মোবাইল চালাতেও জানতাম না। তাই ফাঁকা সময়টা কাটানোর জন্য রান্নাঘরে গিয়ে কিছু সবজি কেটে বসেছিলাম। তখনই শুনতে পেলাম তানিয়া মৃদু স্বরে আরেক মেয়েকে বলছে, ভাবির বদলে যদি আমার মেশিনটাই আজ নষ্ট হতো। কথাটা শুনে আরেক মেয়ে চুপিসারে হাসি চেপে ফেলল, আর আমি তানিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। ওর চোখে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল। হঠাৎ মনে পড়ল তানিয়ার মেশিনই প্রথম নষ্ট হয়েছিল, আর সেই কারণেই আমার দেবর তার মেশিন ঠিক করার জন্য নিজের ঘরে নিয়ে গিয়েছিল। এই পুরো ব্যাপারটা আমাকে একটু চিন্তায় ফেলে দিয়েছিল। দুপুরের দিকে আমার দেবর বাড়ি এলো, আমি তার জন্য অপেক্ষা করছিলাম। সে বাড়িতে পা রাখতেই আমি বললাম, আজ আমার সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি এটা ঠিক করে দাও। আমি মেশিনের দিকে ইশারা করলাম, আর সে একবার আমার দিকে তাকিয়ে মেশিনের কাছে গেল। আমি বললাম, আগে ঠিকঠাক কাজ করছিল, কিন্তু আজ সকালে দেখি কাপড় আটকে যাচ্ছে। দেবর মেশিনটা চালিয়ে দেখে বলল, ভাবি, আপনার মেশিনে তো মরচে ধরেছে, পুরোটা খুলে আবার ঠিক করতে হবে। আমি প্রযুক্তির ব্যাপারে বিশেষ কিছু জানি না, তাই বললাম, যা করার তাড়াতাড়ি করো। আমার হাতে অনেক কাজ জমে আছে, দেরি হলে আর সেই পাড়ার মহিলা কাজ নিয়ে আসবেন না। আমার কথা শুনে দেবর আশ্বস্ত করে বলল, ভাবি, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো, আমি ঠিক করে দিচ্ছি। এটা বলেই দেবর মেশিনের বিভিন্ন অংশ খুলতে শুরু করল। কিছুক্ষণ পর সে বলল, ভাবি, এভাবে ঠিক হবে না, মেশিনটা আমার ঘরে নিয়ে যেতে হবে। তার কথা শুনে আমি একটু অবাক হলাম। জিজ্ঞেস করলাম, ভেতরে এমন কি আছে যা এখানে নেই? আমার প্রশ্নে সে কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, ভাবি, আমার সমস্ত টুলস ভেতরেই রাখা, তাই মেশিন সেখানে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমি বললাম, আমি তোমার সমস্ত টুলস বাইরে নিয়ে আসি। কিন্তু সে বলল, ভাবি, সেগুলো খুব ভারী, আপনি একা তুলতে পারবেন না। মেশিন ঠিক করাতে চাইলে ঘরেই নিয়ে যেতে হবে। তার কথা শুনে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম, কারণ আজই আমার মেশিনটি ঠিক করানো দরকার ছিল। তারপর কোনো উপায় না দেখে মেশিনটি তার ঘরে নিয়ে যাওয়ার জন্য রাজি হলাম। অবশেষে দেবর এর কথা মতো আমি মেশিন নিয়ে তার ঘরে গেলাম, কিন্তু সেখানে সে এমন একটি কথা বলল, যা শুনে আমি অবাক হয়ে বাইরে বেরিয়ে এলাম। তার কথাগুলো কিছুতেই মেনে নিতে পারছিলাম না, কারণ আমি তার ভাবি।
দেবর তখন দোকানে চলে গেল, আর আমি সোজা শ্বশুর শাশুড়ির ঘরে গেলাম এবং তাদের পুরো ঘটনাটি বললাম। শাশুড়ি বললেন, ছোট ছেলে না বুঝে হয়তো এভাবে বলেছে, আমরা তাকে বুঝিয়ে দেব। কিন্তু আমি বললাম, আপনারা যাকে ছোট বলছেন সে এখন প্রাপ্তবয়স্ক, এরকম কিছু ঘটার আগেই ওর জন্য কোনো ভালো মেয়ে দেখে বিয়ে ঠিক করে ফেলা উচিত। শাশুড়ি চিন্তিত হয়ে বললেন, কিন্তু মেয়ে কোথায় পাব? আমি হাসি চাপিয়ে বললাম, এই নিয়ে ভাববেন না, আপনার ছোট ছেলে ইতিমধ্যেই নিজের পছন্দের মেয়েটিকে ঠিক করে ফেলেছে। আমি শাশুড়িকে তানিয়ার কথা জানালাম। শাশুড়ি ও শ্বশুর অবাক হয়ে তাকালেন। পরের দিন তারা দেবরের সঙ্গে কথা বললেন এবং যখন তানিয়ার প্রসঙ্গ তুললেন, দেবর যেন সেই কথার জন্যই অপেক্ষায় ছিল। সে হাসিমুখে আমার দিকে তাকিয়ে জানিয়ে দিল যে সে রাজি। কিছুদিন পর আমি নিজেই তানিয়ার বাড়িতে গিয়ে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বললাম। তাদেরও আপত্তি ছিল না। কয়েক মাসের মধ্যেই আমার দেওরের বিয়ে সম্পন্ন হয়ে গেল। এই ঘটনায় বুঝেছিলাম, ছেলেরা যখন নিজেরা সিদ্ধান্ত নেয়া, তখন তাদের পথ দেখানোই ভালো। ছেলে বা মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন তাদের বিয়েতে দেরি না করাই ভালো, না হলে নানা সমস্যা দেখা দিতে পারে। তানিয়া যখন আমাদের বাড়িতে বউ হয়ে এলো, তখন সে আমার সঙ্গে মিলে সেলাইয়ের কাজে হাত লাগাল। আমাদের বাড়ির আয়ও এতে দ্বিগুণ হল। গল্পের মূল চরিত্র পূজার জীবন নানা চ্যালেঞ্জে পূর্ণ। বিয়ের পর সংসারের আর্থিক অবস্থা খারাপ দেখে সে নিজে কিছু করার সিদ্ধান্ত নেয়া। এই গল্প আমাদের শেখায় যে আমাদের পরিস্থিতি উন্নতির জন্য সর্বদা পরিশ্রম করতে পিছিয়ে পড়া উচিত নয়। পূজা উচ্চশিক্ষা না থাকা সত্ত্বেও সেলাইয়ের মাধ্যমে সংসারের খরচ চালাতে শুরু করে, যা প্রমাণ করে যে সীমিত সম্পদেও পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। পূজার জীবন নানা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। স্বামী বিদেশে কাজ করতে যাওয়ার পর সংসারের দায়িত্ব তার উপরই এসে পড়ে। তবু সে হার মানেনি এবং জীবনে একটি ইতিবাচক মনোভাব বজায় রেখেছিল। ধৈর্য এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ, যা পূজা আমাদের শেখায়। সে আমাদের দেখায় যে কঠিন পরিস্থিতিতেও ইতিবাচক থেকে সমাধান খুঁজে বের করা যায়। সেলাইয়ের কাজ বাড়তে থাকলে পূজার মাথায় পাড়ার মেয়েদের সাহায্য নেওয়ার ভাবনা আসে। সে তাদের সেলাই শেখায় এবং আয়ের সুযোগ দেয়। এতে বোঝা যায়, আশেপাশের মানুষদের সহায়তা করলে অনেক সমস্যা সহজে সমাধান করা যায়। পূজা এই উদ্যোগের মাধ্যমে অন্যদের আয়ের পথ তৈরি করে, যা অনুপ্রেরণামূলক। গল্পে পূজার দেবরও পরিবারের দায়িত্বশীল সদস্য। সে পড়াশোনার পরিবর্তে কাজকে প্রাধান্য দেয়, সংসারের খরচে সাহায্য করতে। এতে বোঝা যায় সময় ও পরিস্থিতির প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। মানুষের জীবনে সঠিক অগ্রাধিকার নির্ধারণ গুরুত্বপূর্ণ। পূজা কাজের মেয়েদের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল ছিল। শুধু সেলাই শেখানো নয়, তাদের ছোটখাট সমস্যা বোঝারও চেষ্টা করত। তার এই গুণ শেখায় অন্যের অনুভূতি সম্মান করা সঠিক মানবিক সম্পর্ক গড়তে সহায়ক। চ্যালেঞ্জ আসলেও পূজা আত্মসম্মান বজায় রেখে কাজ চালিয়ে গেছে এবং অন্যদের সহায়তা নিয়ে নিজেকে দুর্বল মনে করেনি। এটি বোঝায় আত্মসম্মান ও আস্থাই সাফল্যের মূল। পূজার স্বামী দূরে থাকলেও তার দেবর পাশে থেকেছে, যা শেখায় পরিবারের সহায়তা জীবনের অনেক সমস্যাই সহজ করে তোলে। পূজার সেলাইয়ের কাজ বাড়লে সে আশপাশের মেয়েদের কাজে যুক্ত করে, যা সহযোগিতার মনোভাবের উদাহরণ। এভাবে সে নিজের উন্নতির পাশাপাশি তাদের জীবিকাও রক্ষা করে। গল্পটি শেখায় যে এগিয়ে যেতে সঠিক সিদ্ধান্ত ও সহানুভূতি গুরুত্বপূর্ণ। পূজার কাজে আশেপাশের মহিলারা যুক্ত হওয়ায় তার ঘর শুধু সেলাইয়ের জায়গা নয়, সমস্যাগুলো শেয়ার করার স্থানও হয়ে ওঠে। এটি সমাজে সংযোগ ও সহযোগিতার বার্তা দেয় এবং ঐক্য বজায় রাখা উচিত। পূজার গল্প শেখায় যে আমাদের লুকিয়ে থাকা প্রতিভা চিনে কাজে লাগালে তা এগিয়ে চলার পথ হতে পারে। সে সেলাইকে আর্থিক বাধ্যবাধকতা থেকে সুযোগে রূপান্তরিত করেছে, যা চ্যালেঞ্জে সুযোগ খোঁজার প্রেরণা দেয়। এই গল্প থেকে শেখা যায়, পরিশ্রম, ধৈর্য, সহযোগিতা, আত্মমর্যাদা এবং ইতিবাচকতার সাথে আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারি। সম্পর্কের গুরুত্ব ও সমাজের সংযোগ আমাদের সবার জন্য একটি ভালো জীবন গড়ে তুলতে সাহায্য করে। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।